নমস্কার, আমি সৃজা। মমতা ব্যানার্জি এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমরা দেখলাম গতকাল উনি হালিশহরে গিয়েছিলেন ওনারই দলের কর্মী, মৃত কর্মী আর কি, পুলিশ কাস্টাডিতে মৃত কর্মী তাকে দেখতে, এবং সেখানে গিয়ে একটা খুবই অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়েন উনি। আমরা দেখলাম যে ওনার গাড়ি ঘিরে ধরে সেখানে কাদা ছোঁড়া হলো, জুতো ছোঁড়া হলো, এবং খুব স্বাভাবিকভাবেই এই যে ঘটনা, এই ঘটনায় নতুন করে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে ঘটনা, এই যে ঘটনা ঘটলো আর কি হালি শহরে, এটা কি মমতার পক্ষে যাচ্ছে নাকি বিপক্ষে যাচ্ছে? আমরা যদি এমনি হিসেব করি তাহলে দেখবো যে কোথাও গিয়ে বোধহয় একটা সেন্টিমেন্টের রাজনীতি আবার উস্কে দিতে পারেন মমতা। এটা একটা চান্স রয়েছে এই ঘটনাটাকে কেন্দ্র করে। কিন্তু প্রশ্ন এটা নয় যে মমতা এই ঘটনাটাকে নিয়ে কতটা ক্যাশ করবেন। প্রশ্ন হচ্ছে যে মমতা ব্যানার্জিকে ঘিরে এই যে অপ্রীতিকর ঘটনা, এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম। কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে এরকম একটা ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম। এর আগে আমাদের এ রাজ্যে অনেকেই মুখ্যমন্ত্রী হয়েছেন এবং মুখ্যমন্ত্রিত্ব থেকে সরে গেছেন। এটা একটা একদমই স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু এ রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, যিনি 3 বারের মুখ্যমন্ত্রী, 15 বছরের মুখ্যমন্ত্রী, তিনি যখন তার মুখ্যমন্ত্রিত্বের পদ থেকে সরে যাচ্ছেন, তারপর তার গাড়ি ঘিরে হামলা করা হচ্ছে এবং জুতো কাদা এই সমস্ত কিছু ছোঁড়া হচ্ছে। আর এখান থেকেই উঠছে প্রশ্ন যে মমতা ব্যানার্জিকে নিয়ে একটা সময় গোটা রাজ্য এতটা আহ্লাদিত ছিল, সেই মমতা ব্যানার্জি জনপ্রিয়তা হারাতেই পারেন। যে কোনো রাজনীতিবিদ একটা সময় গিয়ে হয়তো জনপ্রিয়তা হারান, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে যেটা ঘটলো সেটা আসলে কোথাও গিয়ে মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ। আর এখানেই উঠছে প্রশ্ন যে মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে একটা সময় মানুষের আবেগ আহ্লাদ এত বেশি ছিল, সেই মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে এতটা ঘৃণার উদ্রেক হবে কেন? দেখুন, আমার যেটা মনে হয়, মমতা ব্যানার্জির প্রতি মানুষের এই এতটা ঘৃণার বহিঃপ্রকাশের কারণ হিসেবে আমার যেটুকু মনে হয় সেটা হচ্ছে যে গত 15 বছর ধরে মমতা ব্যানার্জির আসলে কোনো রাজনীতি ছিল না। মমতা ব্যানার্জির রাজনীতি ছিল ততদিন পর্যন্ত যতদিন বামফ্রন্ট এ রাজ্যে ক্ষমতায় ছিল। তিনি ততদিন পর্যন্ত একটা নিজের মতন বিরোধী রাজনীতি করেছেন। আমরা দেখেছি সিপিএম হটাও, বাংলা বাঁচাও, লাল পতাকা চলবে না, এইসব বলে উনি প্রচুর লাফিয়েছেন ঝাঁপিয়েছেন একটা সময় বিরোধী নেত্রী হিসেবে। তো সেই সময় ওনার একটা রাজনীতি ছিল যে সিপিআইএমকে হটিয়ে দাও বা বামফ্রন্টকে হটিয়ে দাও। কিন্তু যে মুহূর্তে সিপিআইএম বা বামফ্রন্ট সরকার ক্ষমতা থেকে চলে গেল, তারপর থেকে মমতা ব্যানার্জির রাজনীতি কি? আমরা কি তারপর থেকে আর মমতা ব্যানার্জির কোনো রাজনীতি দেখেছি? আমার অন্তত মনে পড়ে না। অথচ মমতা ব্যানার্জির সামনে কিন্তু রাজনীতি করার জন্য একটা গোটা খোলা ময়দান পড়েছিল, গোটা রাজ্যটা পড়েছিল। কারণ মমতা ব্যানার্জির আগে যারা এ রাজ্যে ক্ষমতায় ছিল তারা বামপন্থী দল। তো বামপন্থী দল হিসেবে বামফ্রন্ট সরকার বা সিপিআইএম কখনো ধর্মের বা জাতের রাজনীতি করেনি, সেটা বামপন্থীদের পক্ষে করা সম্ভব নয়। কিন্তু মমতা ব্যানার্জি এই খোলা ময়দানটা পেয়েছিলেন। উনি চাইলে ধর্মের রাজনীতি করতে পারতেন। ধর্মের রাজনীতি আমি কি বলতে চাইছি? ধর্মের রাজনীতি আমি বলতে চাইছি যে একটা নির্দিষ্ট ধর্মকে কেন্দ্র করে ঘৃণা না ছড়িয়ে একটা রাজনীতি উনি করতে পারতেন। যেহেতু ওনার সারনেম ব্যানার্জি, তো সেক্ষেত্রে উনি হিন্দু ধর্মের ক্ষেত্রে এটা করতে পারতেন। আমি আরএসএস এর মতন ঘৃণা ছড়ানোর কথা বলছি না, কিন্তু হিন্দু ধর্মকে প্রায়োরিটি দিয়ে একটা রাজনীতি উনি করতে পারতেন। কিন্তু সেটা উনি করেননি। কখনো উনি মুসলমান সেজেছেন, হিজাব পরেছেন, নামাজ পড়েছেন, কোনো মুসলিমদের দুধের গাই বলেছেন, আবার এদিকে দুর্গা পুজোয় চাঁদা দিয়ে গেছেন। এই যে দুটো কমিউনিটিকে উনি সঙ্গে রাখতে গেছেন, তাতে না হিন্দুদের খুশি করতে পেরেছেন না মুসলমানদের। তার ফলে ওনার পক্ষে ধর্মের একটা প্রকৃত যে রাজনীতি করা যেতে পারে সেটা করা সম্ভব হয়নি। এরপর উনি কি করতে পারতেন? উনি জাতিসত্তার রাজনীতি করতে পারতেন, বাঙালি জাতিসত্তা, যে রাজনীতি করার খোলা ময়দানটা ওনার জন্য ছিল যখন উনি 2011 সালে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে উনি এই বাঙালি আবেগটাকে কাজেই লাগাতে পারলেন না রাজনীতির ক্ষেত্রে। তার কারণ উনি ক্ষমতায় এসেই ওনার চারপাশের যে সমস্ত লোক, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে যে সমস্ত লোক, সেটা মুখ্য সচিব হতে পারে, স্বরাষ্ট্র সচিব হতে পারে, বা অন্যান্য পদে থাকা যে সমস্ত লোক, প্রায় প্রত্যেককে অবাঙালিদেরকে নির্বাচিত করলেন। উনি অবাঙালিদের দ্বারা সারাউন্ডেড হয়ে গেলেন। আর তার সঙ্গে কখনো ডিয়ার লটারির থেকে পয়সা নিচ্ছেন, কখনো সঞ্জীব গোয়েঙ্কার থেকে পয়সা নিচ্ছেন, নিয়ে ভোটে লড়ছেন। তো এই করতে গিয়ে বাঙালি যে জাতিসত্তা, বাঙালি যে আবেগ, যেটা উনি কাজে লাগাতে পারতেন, উনি কাজে লাগাতে পারলেন না।
আর সব থেকে গুরুত্বপূর্ণ যে আবেগটা উনি কাজে লাগাতে পারতেন সেটা হচ্ছে মহিলা আবেগ। কারণ আমরা জানি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তো সেক্ষেত্রে উনি এই মহিলা আবেগকে ভীষণভাবে কাজে লাগাতে পারতেন। এবং প্রথম দিকে কিন্তু মহিলাদের কাছে মমতা ব্যানার্জির একটা আলাদাই ক্রেজ ছিল, মানে উন্মাদনা ছিল আমরা বলতে পারি আর কি। মমতা ব্যানার্জিকে নিয়ে এ রাজ্যের বহু মহিলা আবেগ বিহ্বল হয়ে যেতেন একটা সময়, কিন্তু তারপর কি হলো, তারপর একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটতে শুরু করলো এবং মমতা ব্যানার্জি লুজ টক করতে শুরু করলেন। কখনো বললেন ক্লায়েন্টের সঙ্গে বচসা, কখনো ছোট্ট ঘটনা, কখনো শরীর থাকলে যেমন জ্বর হয় তেমন ধর্ষণ হয়, কখনো বললেন লাভ অ্যাফেয়ার, কখনো বললেন মহিলাটি প্রেগনেন্ট ছিল কিনা। তো ধর্ষকদের বাঁচাতে গিয়ে এই সমস্ত স্টেটমেন্ট দিয়ে উনি মহিলা আবেগটাকে একেবারে পুরো নিংড়ে শেষ করে ফেললেন। অর্থাৎ ওনার কাছে যে তিনটে রাজনীতি করার ছিল, ধর্মের রাজনীতি, জাতের রাজনীতি এবং মহিলা আবেগের রাজনীতি, এই তিনটেতেই ফেল করলেন মমতা, কোনোটাই করতে পারলেন না। আমরা যদি একটুখানি ভারতবর্ষের রিজিওনাল দলগুলো দেখি যারা টিকে রয়েছে ক্ষমতায়, তারা কিন্তু এরকমই কোনো না কোনো রাজনীতি করছে, নির্দিষ্ট কোনো রাজনীতি করছে। সেটা যদি আমরা কেজরিওয়ালকে দেখি, উনি যতদিন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন মোটামুটি ওই 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি, মেয়েদের বাসের টিকিট ফ্রি, এই সমস্ত করে একটা মধ্যবিত্ত শ্রেণীকে ধরতে পেরেছিলেন। আমরা দেখেছি যতদিন মায়াবতী ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু উনি দলিত আবেগকে একটা ধরে রাখার চেষ্টা করেছিলেন, এবং এটা তো ওনার উত্তরাধিকার সূত্রে পাওয়া, কারণ ওনার দলটাই তো কাশিরামের দল ছিল, DS4 থেকে উনি বিএসপিটা বানিয়েছিলেন। তো সেই দলিত আবেগটাকে কাজে লাগাতে পেরেছিলেন। এই যে নীতিশ, যাকে ভারতীয় রাজনীতিতে পাল্টুরাম বলা হয়, সবাই জানে উনি পাল্টি খান, ঘন ঘন পাল্টি খান, কিন্তু তারপরেও রাজনীতিতে ওনার একটা গুরুত্ব রয়েছে। কেন রয়েছে? কারণ কুর্মী ভোটটা ওনার সঙ্গে রয়েছে, অর্থাৎ একটা জাতের আবেগের রাজনীতি ওনার পিছনে রয়েছে। আমরা যদি লালু প্রসাদ যাদবের আরজেডির ক্ষেত্রে দেখি, তাহলে যাদব ভোটটা ওদের সঙ্গে রয়েছে, অর্থাৎ একটা জাতের আবেগ ওদের সঙ্গে রয়েছে। আমরা দেখেছি যতদিন জয়ললিতা ক্ষমতায় ছিলেন, তিনি একদিকে তো মহিলা আবেগকে ভীষণভাবে কাজে লাগাতে পারতেন, মানে জয়ললিতাকে আম্মা, এখনো পর্যন্ত বোধহয় ওনার মৃত্যুর এতগুলো বছর পরেও এখনো আম্মা বলে পুজো করেন এরকম বহু লোক তামিলনাড়ুতে রয়েছেন। এছাড়াও জাতিসত্তার রাজনীতিতে জয়ললিতা ছিলেন 1 নম্বর, আমরা সেটা জানি। অর্থাৎ একদিকে মহিলা আবেগ, অন্যদিকে জাতিসত্তার রাজনীতি। বা শিবসেনাকেও যদি আমরা দেখি, তাহলেও তাদেরও টুকরো হয়ে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু ওই মারাঠি জনগণের জাতিসত্তার আবেগকে নিয়ে ওরা রাজনীতি করেছে। অর্থাৎ প্রত্যেকটা রিজিওনাল দল, আমি যতগুলো বললাম তার বাইরেও যে সমস্ত রিজিওনাল দল রয়েছে, তাদের প্রত্যেকের কিছু না কিছু রাজনীতি রয়েছে, হয় ধর্মের রাজনীতি, না হলে জাতিসত্তার রাজনীতি, না হলে মহিলা সেন্টিমেন্ট, এরকম কিছু না কিছু রয়েছে যেটার বেসিসে তারা রাজনীতিটা করে ভারতবর্ষে নিজেদের অস্তিত্ব, রাজনৈতিক অস্তিত্ব বজায় রেখেছেন। এক্সেপশনাল মমতা ব্যানার্জি, উনি না ধর্মের রাজনীতি করতে পারলেন, না জাতিসত্তার রাজনীতি করতে পারলেন, না মহিলা আবেগকে কাজে লাগাতে পারলেন। উনি যে কদিন ক্ষমতায় রইলেন, মানে 15 বছর যে ক্ষমতায় রইলেন, RSS এর দয়ায় উনি ক্ষমতায় এসেছিলেন এবং RSS ওনাকে ছিবড়ে করে ফেলে দিল। তো মমতা ব্যানার্জির এতটা খারাপ পরিস্থিতি তৈরিই হতো না যদি উনি একটুখানি অন্তত রাজনীতি করতেন, কিন্তু উনি একেবারেই কোনো রাজনীতি করেননি। উনি শুধুমাত্র চুরি করেছেন আর ভেবেছেন যে কিছু ভাতা দিলেই বোধহয় এ বাংলার মানুষের ভোটটা উনি কিনে নিতে পারবেন। উনি চুরি করেছেন, কিছু গুন্ডা পুষেছেন নিজের দলের পতাকা ধরার জন্য আর ভোটটা করিয়ে নেওয়ার জন্য, গায়ের জোরে ভোটটা করিয়ে নেওয়ার জন্য, আর ভাতা দিয়েছেন। এটা তো কোনো রাজনীতি নয়। এই কাজগুলো করার জন্য তো কোনো রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন পড়ে না। মমতা ব্যানার্জির পরিস্থিতি যে এটা হবে, এটা আমি বহু আগে থেকে বলতে শুরু করেছিলাম, আর এখনো একই কথা বলছে। আমার মনে হয় যে মমতা ব্যানার্জি অনেক বেশি অভিজ্ঞ রাজনীতিবিদ, তো সেক্ষেত্রে ওনার অনেক আগে থেকে এই সিচুয়েশনটা প্রেডিক্ট করা উচিত ছিল। মমতার আসলে কখনোই কোনো রাজনীতি ছিল না, আর সে কারণের জন্যই মমতা এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা একা।